আজকের ক্লাসে মোটামুটি তিনটা টপিক নিয়ে আলোচনা করব। প্রথমটা সেন্টেন্স। জানো সেন্টেন্স টপিকটা খুব ইম্পর্টেন্ট ফর মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ফর রাজশাহী অ্যাডমিশন টেস্ট এবং জাহাঙ্গীরনগরের জন্য। মানে মেডিকেল, জাহাঙ্গীরনগর, রাজশাহী এই তিন জায়গার জন্য সেন্টেন্সের সেন্টেন্সের ভেরিয়েশন, লাইক ওই যে সেন্টেন্স 3 প্রকার 5 প্রকার, এগুলো থেকে প্রশ্ন আসে। কানেক্টর থেকে প্রশ্ন দেখা যায়, কানেক্টরের পয়েন্টটা খুব সোজা, বাট এই পয়েন্টটা থেকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রত্যেক ইউনিটে প্রশ্ন দেখা যায়, একটু টুক 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 করে প্রশ্ন দেখা যায়, সোজা জিনিস। ট্যাগ কোশ্চেনটা রাজশাহীর জন্য মোস্ট কমন টপিক। রাজশাহীতে প্রতি বছর ট্যাগ কোশ্চেন থেকে প্রশ্ন আসে, চট্টগ্রামের প্রত্যেক ইউনিটে ট্যাগ কোশ্চেন থেকে প্রশ্ন আসে, বিশেষ করে এই ইউনিটে দেখাই যায় ট্যাগ কোশ্চেন টপিকটা সোজা, ভাই না পড়ে যাইও না। ওকে, তাহলে আজকের ক্লাসে তিনটা টপিকই ইম্পর্টেন্ট, খুব সোজা, আমার অ্যাটেনশন দিলেই দেখবা সব ক্লিয়ার হয়ে গেছে। আসো আমরা শুরু করে দেই। প্রথমত সেন্টেন্স এন্ড ইটস ক্লাসিফিকেশন, বাক্য এবং তার শ্রেণী বিভাগ। আমাকে কুইক করে বলে ফেলো, সেন্টেন্স শব্দের অর্থ কি? বাক্য ছাড়া সেন্টেন্স শব্দের অর্থ কি? কুইক করে বলতে পারো কিনা কেউ, দেখি। সেন্টেন্স শব্দের অর্থ বলবা, তবে বাক্য বলা যাবে না, অন্য কিছু। আমি তোমাদেরকে হয়তো বলেছি না বাক্য, পদ, দীপক বলতে চাইছি সেন্টেন্স শব্দের অর্থ বলবা, বাক্য, পদ, শব্দ সমষ্টি এগুলো ছাড়া কোনো শব্দের অর্থ পারো কিনা, সেন্টেন্স শব্দের অর্থ পারো কিনা, জানো কিনা? না, উক্তি তো একই জিনিসের মতো। আচ্ছা আমি বলে দিই, হ্যাঁ। সেন্টেন্স শব্দের অর্থ হলো মৃত্যুদণ্ড দেওয়া। দেখো তোমাদের সাথে মিলে কিনা। সেন্টেন্স শব্দের অর্থ কি? মৃত্যুদণ্ড দেওয়া। মিলে কিনা দেখো তো কারোর সাথে। ইয়েস, আমরা একটা প্রশ্ন পড়েছিলাম, হি ওয়াজ সেন্টেন্স টু ডেথ, হি ওয়াজ সেন্টেন্স টু ডেথ, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ওকে, তাহলে সেন্টেন্সটা পড়ে রাখো, হি ওয়াজ সেন্টেন্স টু ডেথ। কারেকশন আকারে নিশ্চয়ই পাবা, বিসিএস এর প্রশ্ন। হি ওয়াজ সেন্টেন্স টু ডেথ, তার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এন্ড দেন ইটস ক্লাসিফিকেশন, এটার শ্রেণী বিভাগ। ওকে, আমরা যাচ্ছি, সোজা জিনিস। সেন্টেন্স 3 প্রকার, আমরা গঠনগত দৃষ্টিকোণ থেকে সেন্টেন্স 3 প্রকার। আমরা কুইক করে বলে ফেলো কোন সেন্টেন্সটা কোন সেন্টেন্স। হি ড্যাড দ্য বুক, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। 1 2 3 দিয়ে আমার লিখে দাও, কুইক করে 1 2 3 দিয়ে আমাকে লিখে দাও, 1 2 3 দিয়ে আমাকে লিখে দাও কোন সেন্টেন্সটা কোন ক্যাটাগরিতে পড়ে। তোমার কাছে কি মনে হয়? সবাই লিখো, নিজের মতো করে লিখো। ওকে, তাহলে আমি দেখছি আমাদের প্রথম সেন্টেন্সটা কিন্তু সিম্পল সেন্টেন্স। দেখো সিম্পল সেন্টেন্স। সেকেন্ড সেন্টেন্সটা অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স। থার্ড সেন্টেন্সটা কম্পাউন্ড সেন্টেন্স। আমি একটা লাইন বাই লাইন লিখছি, তবে তোমরা বুঝে বুঝে নিও। আমাদের পরীক্ষা কিন্তু মানে নিচের কোন বাক্যটা কমপ্লেক্স, নিচের কোন বাক্যটা কম্পাউন্ড, এরকম দিয়ে প্রশ্ন আসে। এবং সিম্পল থেকে কমপ্লেক্স করতে বলে, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে বলে, এরকম করে প্রশ্ন আসে। তাহলে এখানে আমরা যে কাজটা করি, দেখো সিম্পল সেন্টেন্স কেমনি চিনি। সিম্পল সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব থাকবে। সিম্পল সেন্টেন্স চেনা একবার সোজা। সিম্পল সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব থাকবে। সিম্পল সেন্টেন্সে ফাইনাইট ভার্ব থাকবে কয়টা? একটা। দেখো একটা ফাইনাইট ভার্ব আছে 1 নম্বর বাক্যে, এবং 1 নম্বর বাক্যটা কিন্তু পাস্ট ইনফিনিট টেন্সে আছে। পাস্ট ইনফিনিট টেন্স বুঝতে পারছো, রিড ভার্বের 3 ফর্ম কিন্তু একই রকম দেখতে, উচ্চারণ যদিও পৃথক। হি রেড দ্য বুক। সেকেন্ড সেন্টেন্সটাকে আমরা কমপ্লেক্স বলার কারণ বুঝতে পারছো তোমরা, এই যে ওয়ান ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যেগুলোকে আমরা ব্যবহার করি ডাব্লিউএইচ ওয়ার্ড আকারে, এদেরকে আমরা ক্লজ মার্কার বলি। এগুলো সাবঅর্ডিনেট ক্লজ মার্কার। আমি তোমাদেরকে ক্লজের ফ্রেজ এন্ড ক্লজের দিনও দেখিয়ে এসেছিলাম। তাহলে হি রেড দ্য বুক ওয়েন আই ওয়াজ কুকিং ডিনার, এই পার্টটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ। ফলে সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত সেন্টেন্সটাকে আমরা কি বলি? কমপ্লেক্স সেন্টেন্স। এরপরটা দেখো, হি রেড দ্য বুক বাট ডিড নট আন্ডারস্ট্যান্ড এনিথিং, সে বইটা পড়েছিল ঠিকই কিন্তু কিছুই বুঝে নাই। তাহলে দেখো বাট দিয়ে যুক্ত আছে বিধায় বাক্যটাকে আমরা কি বলছি? কম্পাউন্ড সেন্টেন্স। এবং বরাবর মতো বলে যাচ্ছি, বাট শব্দের অর্থ কিন্তু কিন্তু। বাট শব্দের অর্থ কি? কিন্তু। বাট শব্দটা কনজাংশন। ক্লিয়ার? এই কথা তিনটা ক্লিয়ার কিনা বলো? বাট শব্দটা এখানে কি? বাট শব্দটা এখানে কনজাংশন। বাট শব্দটা কনজাংশন হলেই কেবল তুমি, বাট শব্দটা কনজাংশন হলেই তুমি কম্পাউন্ড সেন্টেন্স বলবা। তবে আন্দাজে বাট তুমি ভাইয়া এই যে ওয়েন দেখে কমপ্লেক্স সেন্টেন্স চিহ্ন না, প্লিজ তুমি আইডিয়াটা এটা নাও। আমি আবার বলি মূল কথাটা। সাবঅর্ডিনেট ক্লজ হলো এমন ক্লজ যে ক্লজের দুইটা ফাইনাইট ভার্ব থাকবে। দেখো তো রিড একটা আছে, আর ই রিড, কুকিং একটা আছে, তার মানে দুইটা ফাইনাইট ভার্ব আছে। বাট দেখো একটা পার্ট সাবঅর্ডিনেট ক্লজ, একটা পার্ট কি? সাবঅর্ডিনেট ক্লজ। মানে কি? পরাধীন বাক্য। ওয়েন আই ওয়াজ কুকিং ডিনার, যখন আমি রান্না করছিলাম, কি বাক্যটা স্বাধীন কি? যদি আমি ওয়েন আই ওয়াজ কুকিং বলি হি রেড দ্য বুক, মানে সে বই পড়ছিল যখন আমি রান্না করছিলাম। ওকে, ফলে সাবঅর্ডিনেট ক্লজ আছে। তাহলে সাবঅর্ডিনেট ক্লজের একটা মার্কার হলো ওয়েন, ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যেগুলো বলি সেগুলো। থার্ড সেন্টেন্সে দেখো কম্পাউন্ড সেন্টেন্স এমন সেন্টেন্স ভাইয়া যেখানে ডাবল
ফাইনাইট ভার্ব থাকবে, দুইটা ফাইনাইট ভার্ব থাকবে, এবং দুপাশে দুটো স্বাধীন বাক্য থাকবে, আলাদা আলাদা বাক্য থাকবে। হি রেড দ্য বুক, বাট হি লিখি নাই আমরা, আমরা এখানে হি লিখি নাই, কারণটা কি? কারণটা হলো ওই হি আবারও লিখবো এখানে, মানে এখানে কিন্তু ওই বাটের করে হি আছে। যদি একই সেন্টেন্সে একবার দুইবার আসে আমরা লিখি না, একই ভার্ব দুইবার আসলে আমরা লিখি না কিন্তু। কেমন? তাহলে হি রেড দ্য বুক বাট ডিড নট আন্ডারস্ট্যান্ড এনিথিং। ফলে 3 নম্বর সেন্টেন্সটা কম্পাউন্ড, 2 নম্বর সেন্টেন্সটা কমপ্লেক্স। আমি কি আইডিয়াটা বোঝাতে পেরেছি? চিহ্ন ছাড়া, মানে এই যে ওয়েন ভাট এই চিহ্ন ছাড়া যে আমরা কমপ্লেক্স কম্পাউন্ড চিনতে পারি, এই আইডিয়াটা বোঝাতে পেরেছি? একটু জানাও কুইক করে। তারিখা, সাইফুল, পারছিন রে, সাজিদ কোথায় তুমি, বলো না কেন? ওকে, ওকে ভাইয়া, এবার আমি তোমাদেরকে বাদ দিয়ে আরো কয়েকটা সেন্টেন্স জিজ্ঞেস করি। আগেও জিজ্ঞেস করছি, কয়েকবার জিজ্ঞেস করছি, কুইক করে বললো বাক্যটা কোন টেন্স, মানে কেমন সেন্টেন্স। আমি যদি বলি আমাদের মেডিকেল আসা কোশ্চেনটা ওই যে নান বাট দা ব্রেভ, নান বাট দা ব্রেভ ডিজার্ভ দা ফেয়ার। কুইক করে বলো এটা কি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড? বাট আছে কিন্তু, বাট আছে। বাট থাকলে কি তুমি কমপ্লেক্স বলবা নাকি কম্পাউন্ড বলবা? আন্দাজে বললো না, সাবধান। 1 নম্বর বাক্যটা কি, সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড? দেখো ভাইয়া, বাট দেখলে আমাদের স্টুডেন্টটা মানে ঝাঁপায় পড়ে, এটা কম্পাউন্ড সেন্টেন্স। আনফরচুনেটলি বাট, বাট হওয়া সত্ত্বেও এই বাক্যটা একটা সিম্পল সেন্টেন্স, কারণ আমাদের এখানে ফাইন্ড হবে একটাই কেবল, বাট অর্থ ছাড়া। এটা একটা প্রিপোজিশন, তোমরা জানো। 2 নম্বর আরেকটা লিখি, there is no one, there is no one but likes him। বাটটা কি, সরি উল্টা উল্টা করে ফেলছি, এখানে বাটটা কি, there is, there is no one but like him। এটা নিশ্চয়ই কমপ্লেক্স সেন্টেন্স, তোমরা বুঝতে পারার কথা ভাইয়া, এখানে বুঝতে পারার কথা। এখানে বাট দেখলে এটার কম্পাউন্ড ভাবতে পারা যায়, কিন্তু ভাবা যাবে না। ভাবতে পারি বাটের আগে তো দ্যার ইজ নো ওয়ান আছে, পরে লাইক আছে, আরে ভাবা না, এটা কমপ্লেক্স সেন্টেন্স। কারণটা কি, এখানে এই বাট লাইক মানে হলো, বাট লাইক মানে হলো দ্যার ইজ নো ওয়ান হু ডাজ নট লাইক। কি এই বাটের পরে অংশটার বাট দিয়ে এর অংশ হলো কি, হু ডাজ নট, হু ডাজ নট লাইক। এটা আমরা জানি। এখানে 2 নম্বর সেন্টেন্সে বাটটা কি জানো, বাটটা কোন পার্টস অফ স্পিচ জানো? কেউ কেউ গেস করতে পারো কিনা? গেস মানে কি, আমি পরে আসছি অনেকদিন, অনেকবার বলছিও বটে। বাটটা এখানে কিন্তু প্রিপোজিশন না, কনজাংশন না, এবং কি জানো এটা, বাটটা, বাটটা বাটটা এখানে রিলেটিভ প্রোনাউন। ইয়েস, রিলেটিভ প্রোনাউন। ওকে, ওকে ভাইয়া, তোমরা নিশ্চয়ই ক্লিয়ার। এন্ড দেন আমি যেটা লিখবো পারো, উল্টা লিখছি আর কি। হ্যাঁ, আমাদের বইতে অত উল্টা থাকে, হি ইজ পুয়ার বাট অনেস্ট। আমি একটু ঘুরে লিখছি, এটা নিয়ে ঝগড়া করার কিছু নাই। বললো বাটটা কি, মানে এই বাক্যটা কি, 3 নম্বর বাক্যটা কি, সিম্পল, কমপ্লেক্স ও কম্পাউন্ড? ফাইনাল ভার্ব কিন্তু একটাই আছে। সাজিদ বলছে সিম্পল। ইয়েস সাজিদ, সাজিদের আইডিয়া হলো স্যার আমি তো ফাইনাল ভার্ব একটা পাচ্ছি, কিন্তু সাজিদ, সাজিদ রে, ও সাজিদ, কথাটা হলো দেখো, এই যে হি ইজ, আমি কিন্তু হি ইজ কথাটা আরেকবার লিখতে পারি, বাট লিখতেছি না। তুমি বুঝে নিতে হবে এখানে স্যারের লিখার মানে লিখতেছে না। হিজ কথাটা যেহেতু দুইবার আসতেছে একই বাক্যে, একই বাক্যে একই একই প্রোনাউন, একই ভাব রিপিট হলে আমরা সেকেন্ড বার লিখি না। না লিখলেও বুঝতে হয় আছে। এই যে হি ইজ অনেস্ট, হি ইজ পুয়ার বাট অনেস্ট, আমি ঘুরে দিই। হ্যাঁ, তাহলে তোমরা হয়তো ভেজালে থাকবা না, আমি ঘুরে দিই, যাও। আগেরটা কিন্তু কিন্তু ভুল না একবারে, হ্যাঁ, কোনোভাবেই ভুল না। হি ইজ পুয়ার বাট অনেস্ট। সাজিদ বুঝছো নি রে? এই যে ওমা, দুইটা কই মানে কি, এই যে আমি লিখলাম না, এই যে এটা, এই যে হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। এখন তোমরাই বলো, যাও, হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট, আমি বলতে চাইছি এটাই, সে গরিব কিন্তু সে সৎ, সে গরিব কিন্তু সে সৎ। এই কথাটা আমি না বলে বলতে পারি সে গরিব কিন্তু সৎ। তাহলে এই যে সে, সে হয়, আমরা ট্রান্সলেশন করতে গেলে হয় নিয়ে আসি, তাহলে হি ইজ কথা আরেকবার লিখলাম আমি। এখন ইংলিশে একই কথা দুইবার লিখতে হয় না ভাইয়া, এই জন্য আমরা সেকেন্ড হিজটারে ফেলে দিই, কোনো বইতে লেখা থাকে না। বাট এটা বা কম্পাউন্ড সেন্টেন্স, বুঝে নিও। বুঝছো নি সারিকা, সাজিদ, পয়েন্টটা বুঝছো কিনা? ফাইনাল ভার্ব আছে অবশ্যই, বাট আমরা নিতেছি না, কারণ একই বাক্যে দুবার রিপিট হচ্ছে না। একটু জানাও তো প্লিজ, যারা আছো আমার একটু বুঝাও তো প্লিজ, তোমরা বুঝছো কিনা, আমার একটু ইঙ্গিত দাও। আমাকে একটু ইঙ্গিত যদি দাও প্লিজ, তোমরা যারা আছো, আমি কি বুঝতে পেরেছি? ক্লিয়ার, ওয়েল ডান। তাহলে আমি সামনে চলে যাই। থ্যাংক ইউ যারা আমাকে রিপ্লাই দিচ্ছ ফার্স্ট। এবার আসো, কুইক আনসার করো, কুইক আনসার করো, আমাদের পরীক্ষা আসছে এগুলো। কুইক করে একটু আনসার করে দাও আমাকে।
উত্তর নিশ্চয়ই আমরা দেখছি দো, অলদো, বিকজ, সিন্স এগুলো সব কমপ্লেক্স সেন্টেন্সের চিহ্ন, এন্ড, বাট, অর এগুলো সব কম্পাউন্ড সেন্টেন্সের চিহ্ন, মানে এগুলো থাকলে কম্পাউন্ড সেন্টেন্স হয়, এগুলো থাকলে কমপ্লেক্স সেন্টেন্স হয়, তোমরা এগুলো পারো সবাই নিশ্চয়ই। ওকে, দেন কামিং ব্যাক টু কোয়েশ্চেন 6-7, আনসার করো ক্লিক করে। দেখো আমাদের সিম্পল সেন্টেন্স কেমন বলছে, রাজশাহী ইউনিভার্সিটি কোয়েশ্চেন। এই সিম্পল সেন্টেন্স হ্যাজ, সিম্পল সেন্টেন্সে কি থাকে? একটা সাবজেক্ট, অনেকগুলো ভার্ব, একটা সাবজেক্ট একটা ভার্ব, একটা সাবজেক্ট দুইটা ভার্ব, একটা সাবঅর্ডিনেট ক্লজ। সিম্পল সেন্টেন্স কোনটা বলছে এটা? ইসলামী ইউনিভার্সিটিতে আসছে আলাদা করে। ইজি, একবার ইজি। উত্তর দেখে, হ্যাঁ এখানে উত্তর হবে ভাইয়া 6 নম্বরটাতে উত্তর তোমরা নিশ্চয় বলবা অনলি ওয়ান সাবজেক্ট এন্ড ওয়ান ভার্ব। সিম্পলে তো একটা একটা থাকে, একটা একটা থাকে, সিম্পলে একটা একটা ফাইনাইট ভার্ব, একটা সাবজেক্ট থাকে। সিম্পল সেন্টেন্স কোনটা 7 নম্বরে? আই স দ্যাট হি ওয়াজ রিডিং, এটা তো অবশ্যই সিম্পল না, কমপ্লেক্স। কমপ্লেক্স, তাহলে দেখো এ সি ডি তিনটাই কমপ্লেক্স, আমরা উত্তর নিব নিশ্চয়ই বি, আই স হিম রিডিং। আমি তার পড়তে দেখেছিলাম, আই স হিম রিডিং, আমি তার পড়তে দেখেছিলাম, উত্তর নিশ্চয়ই বি। ওকে দেন অ্যান্সার করো। মেডিকেলে আসছে, ডেন্টালে আসছে এবং একই বছরে আসছে, সেম কোশ্চেন আসছে। বলছে নিচের কোনটা কমপ্লেক্স সেন্টেন্স বের করতে বলছে। কমপ্লেক্স সেন্টেন্স এখানে একটাই আছে ভাইয়া, সিম্পল, সিম্পল, সিম্পল এবং এটা কমপ্লেক্স কেবল, তাহলে উত্তর একটাই। দিস লেটার প্রুভস দ্যাট হি ইজ অনেস্ট, এই লেটারটা প্রমাণ করে যে সে সৎ। তারপর আনসার করো কমপ্লেক্স সেন্টেন্স কোনটা। মেডিকেলের কোশ্চেন দেখো, মেডিকেলে এই জিনিস আসে বারে বারে, মেডিকেল রাজশাহী জাহাঙ্গীরনগর ছাড়া কোথাও দেখি নাই আমি এই কোশ্চেন, ক্যাটাগরি কোশ্চেন আসতে। কমপ্লেক্স কোনটা? মুভ অর, দেখো মুভ অর ইউ উইল ডাই, দেখো অর দিয়ে দুই দুটো স্বাধীন বাক্য আছে, কম্পাউন্ড। এখানেও কিন্তু অর দিয়ে যুক্ত আছে, এগেইন কম্পাউন্ড। এখানে অর দিয়ে যুক্ত আছে, এগেইন কম্পাউন্ড। বলে উত্তর নিশ্চয়ই কি হওয়া উচিত? এই যে ইফ দিয়ে যুক্ত আছে, ইফ যুক্ত অংশটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ, এবং সাবঅর্ডিনেট যুক্ত অংশটাই কমপ্লেক্স সেন্টেন্স। এবং ইফ দিয়ে সেন্টেন্স যেটা যুক্ত আছে এটা কোন ক্লজ বলি তো দেখি আমাকে। ইফ হি হেল্পস আস, এটা কোন ক্লজ বলো? সাবঅর্ডিনেট ক্লজ তো বলছি, তুমি নাউন অ্যাডজেক্টিভ একটার মধ্যে একটা বলো। ইফ হি হেল্পস আস, ইফ হি হেল্পস আস। তোমরা হয়তো কেউ কেউ জানো আমি মেডিকেল প্রশ্ন সমাধান করে ফেলেছি আলহামদুলিল্লাহ। আমি যতটুকু জানি বাংলাদেশের আর কোনো টিচাররাই মনে হয় এরকম ফ্রি করে মেডিকেলের প্রশ্ন সমাধান করে না। আমি সেই 1990 সাল থেকে একবার যত পরীক্ষা হয়ে গেছে সবগুলো প্রশ্ন সমাধান ইতিমধ্যে করে ফেলেছি, যদি এখনো সবগুলো আসে নাই চলে আসবে ইনশাল্লাহ শীঘ্রই। সেই প্রশ্ন সমাধানগুলো তোমরা একটু দেখো, লাইক তুমি মেডিকেল পরীক্ষা দিবা না, তুমিও দেখো, কারণ মেডিকেলের প্রশ্নগুলো তোমাদের জন্য কিন্তু খুব বেশি কঠিন না, এবং মেডিকেল শিকার যারা তাদের জন্য মেডিকেলের প্রশ্ন কঠিন না, যেগুলো ফিজিক্যাল হয়ে গেছে, হয়ে যাওয়া দেখে আমাদের কাছে কঠিন মনে হয় না। শর্তযুক্ত বাক্য অলওয়েজ কম্পাউন্ড কি জানো, কমপ্লেক্স সেন্টেন্স, সাবঅর্ডিনেট ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে যাই নেক্সটে যাই, আনসার করো মেডিকেলের কোশ্চেন, ডেন্টালের কোশ্চেন। অল অফ দ্য ফলোইং সেন্টেন্সেস আর কম্পাউন্ড। কোশ্চেনটা কিন্তু শেষ নাই, এই শব্দটা দিয়ে খেয়াল না করলে ভেজাল করে যাবা। অ্যাকসেপ্ট, কি বলছে? অ্যাকসেপ্ট, ছাড়া, ছাড়া বিদ্যাটা প্রিপোজিশন। তো সবগুলো কম্পাউন্ড সেন্টেন্স একটা ছাড়া, যেটা না সেটাই আমাদের উত্তর। এরপরটা দেখো ডু অর ডাই, দেখো রাজশাহী কোশ্চেন। ডু অর ডাই, করো ধমর, করেঙ্গে মরেঙ্গে, করেঙ্গে মরেঙ্গে, কি হতে পারে উত্তর? প্রথমটাতে নিশ্চয়ই বলছে কম্পাউন্ড সেন্টেন্স বের করতে বলছে, কোনটা কম্পাউন্ড না? তার মানে প্রথমটা কম্পাউন্ড, অ্যাবসলিউটলি বুঝতে পারছি। হি ওয়াজ ইল দেয়ারফর হি কুড নট কাম, সে আসতে পারে নাই। হি মাস্ট রিটার্ন দ্য গুডস অর পে দ্য বিল, সে পণ্যটা ফেরত দিবে অথবা টাকা ফেরত দিবে। স্পিক দ্য ট্রুথ এন্ড আই শ্যাল পার্ডন ইউ, সত্য কথা বলো আমি তোমার ক্ষমা করে দিব, সবগুলো কম্পাউন্ড। এটা হলো আই অফেন্ডেড হিম, এটার কথা বলেছিলাম যেহেতু হি ডিড দিস, সে এটা করেছে, যেহেতু সেটা করেছে সেহেতু আমি তার কথা করেছিলাম। আর ডু অর ডাই এটা অবশ্যই কম্পাউন্ড সেন্টেন্স, বোঝাই যাচ্ছে। দেখো ডু একটা সেন্টেন্স, ডাইও কিন্তু একটা সেন্টেন্স, আমরা জানি একটা সিঙ্গেল ভার্ব দিয়েও কিন্তু একটা সেন্টেন্স হতে পারে, এবং দুই ভাষা দুই স্বাধীন বাক্য আছে। এখন আমরা এখানে ইম্পারেটিভ সেন্টেন্স বুঝতে পারছি বিধায় আগে একটা ইউ সাবজেক্ট উৎস আছে আমরা জানি। এবং একটা সেন্টেন্সে, একটা সেন্টেন্স মানে একটা সেন্টেন্স যদি একটা শব্দ থাকে সেটা কিন্তু ভার্ব হইতে হবে, তাই না? একটা সেন্টেন্স যদি একটা শব্দ থাকে সেই শব্দটা নিশ্চয়ই ভার্ব। এন্ড দেন কামিং ব্যাক টু 5টা সহজ কোশ্চেন, আনসার করে ফেলো কুইক। আমি 5 ক্যাটাগরি সেন্টেন্স লিখে রাখছি, এতক্ষণ ধরে আমরা দেখলাম সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, বেসিক থেকে সব দেখে ফেলেছি। যদি কেউ সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের ইস্যুটা ক্লিয়ার না হয়ে থাকো, আমার এই কথাগুলো শুনলে মনে হয় মোবাইলে না, প্লাস তুমি প্রিভিয়াস কোশ্চেন সমাধান করবে যে কোনো বই ধরে বা আমার সাথে। এখানে আমি লিখছি দেখো নেভার টেল লাই, কুইক এটা কোন ক্যাটাগরি সেন্টেন্স? মিথ্যা কথা বললো না, আমরা জানি আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ। আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ এগুলো সব ইম্পেরেটিভ সেন্টেন্স। এই ইম্পেরেটিভ সেন্টেন্স দিয়ে আমাদের বিশেষ পরীক্ষার প্রশ্ন আসে, রাজশাহীতে আসছে, মেডিকেল 2বার আসছে এ পর্যন্ত প্রশ্ন। মানে একটা বাক্য দিছে, বলছে কোনটা ইম্পেরেটিভ সেন্টেন্স বের করো, এবং মেডিকেল একবার আসে একটা বাক্য লিখে দিছে, এটা কোন ক্যাটাগরি সেন্টেন্স বের করো। তাহলে নেভার টেল লাই,
আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ সব ইম্পারেটিভ সেন্টেন্স। এরপরটা কি? আই লাভ মাই প্যারেন্টস, আমি ভালোবাসি আমার বাবা মাকে। এটা নর্মাল কথা, নর্মাল সেন্টেন্স যেহেতু এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি অ্যাসার্টিভ সেন্টেন্স বা ডিক্লারেটিভ সেন্টেন্স। ডিক্লারেটিভ শব্দটা খেয়াল রাখো, ডিক্লারেটিভ, ডিক্লারেটিভ মানে কিন্তু এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে ডিক্লারেটিভ সেন্টেন্সও বলা হয়। এন্ড দেন 14 নম্বর, হাউ হ্যান্ডসাম দা বয়েজ আর। ইজ আছে, যেহেতু ইজের পরে আমরা দেখছি মানে একটা বিস্ময় চিহ্ন আছে, বলে তোমরা নিশ্চয়ই এক্সক্লেমেটরি বলবা। এরপর একটা প্রশ্নবোধক চিহ্ন, যেহেতু বুঝতে পারছো এটা সবাই পারার কথা, ইন্টারোগেটিভ সেন্টেন্স। হাউ ডিড ইউ কাম বাই দিস প্রেশাস ওয়াচ। কাম বাই অর্থ কি? কাম বাই, কাম বাই, কাম বাই, হোয়াট ডু মিন বাই কাম বাই? বলতে পারো কেউ? কাম বাই অর্থ কি? কাম বাই মানে হলো পাওয়া, গেট, গেট, গেট। কাম বাই অর্থ কি? গেট, পাওয়া, ইয়েস। দেন মে আল্লাহ বুস্ট ইউর কনফিডেন্স ডিউরিং দ্য এক্সাম। পরীক্ষার হলে তোমার আল্লাহ তোমার কি করে দেন? আমি এটা দোয়া করছি, আল্লাহ পরীক্ষার হলে তোমাদের কনফিডেন্সটা বুস্ট করে দিন। পরীক্ষার জন্য তুমি কোনোভাবে নার্ভাস না হয়ে যাও, পরীক্ষা হলে যেন কোনোভাবে কি না হয়ে যাও, নার্ভাস না হয়ে যাবে। নার্ভাসনেসের কারণে অনেক ভালো শিক্ষার্থীরাও কিন্তু সহজ জিনিস ভুলভাল করে আসে, দেখা যাচ্ছে এক কোট ভুল দাগে আসলে খেলা শেষ। না আসো, এই যে দেখ, মেডিকেল কোশ্চেন, বিসিএস এর কোশ্চেন, বিসিএস পরীক্ষার প্রশ্ন আসছে। মেডিকেল বলছে উইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স। কোনটা ইম্পারেটিভ সেন্টেন্স? ওই কথা করে 4-5 আসছে। এরপর একটা বিসিএস এ আসছে, এটা কোন ক্যাটাগরি সেন্টেন্স? দেখো ভাইয়া, আমি আন্দাজে বলছি না তোমাদেরকে, যা বলছি। ইম্পারেটিভ সেন্টেন্স তো এটা ইউনিট অ্যাটেন্টিভলি অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ। তাহলে ডু ইট ওয়ান্স, ডু ইট ওয়ান্স, এটা করো। কতবার করবো? একবার করবো। ওয়ান্সটা কোন পার্টস অফ স্পিচ? দেখি বলতো, ওয়ান্সটা কোন পার্টস অফ স্পিচ? ওয়ান্স না, আমি স্টুডেন্টদেরকে বলি প্রশ্ন রিপিট হয়, স্টুডেন্টরা আমার কাছে যুক্তি চাইছে, তার কোন সাল থেকে প্রশ্ন রিপিট হয় বলেন তো? এটা আমি বলি যে এটা একটা প্রশ্ন রিপিট হয়েছে 2021-22 শিক্ষাবর্ষে। 21-22 শিক্ষাবর্ষে মেডিকেলের প্রশ্ন একবার আসছিল, দ্য টিচার রিপিটেড হারসেলফ টোয়াইস। টিচার কবে রিপিট করছেন? 2বার। টোয়াইস আর ওয়ান্স একই জিনিস কিন্তু। এখন যদি কেউ ডু ইট ওয়ান্স, এটা করো কতবার? একবার। ওয়ান্স শব্দটা অ্যাডভার্ব করে আসে, তাহলে টোয়াইসটা অ্যাডভার্ব, এটা বলতে কি কারো প্রবলেম হওয়ার কথা? বলো তো। মেডিকেল 21-22 আসছে, দ্য টিচার রিপিটেড হারসেলফ টোয়াইস। টিচার রিপিট করেছিলেন নিজে কতবার? 2বার। টোয়াইস যদি হয় অ্যাডভার্ব, তাহলে ওয়ান্সটা যদি ওয়ান্সটা আরো আগে আসছে, ওয়ান্সটা আসছে 4-5-এ, টোয়াইসটা আসছে 21-22-এ। দেখো, তুমি যদি অপশনগুলো একটু দেখে শুনে যেতে পারো, তুমি প্রশ্ন রিপিট পাবাই পাবা, নিশ্চিত পাবো। না, আমাদের পরীক্ষকরা নতুন করে প্রশ্ন সে অর্থে বানান না। ইয়াস, 18টার উত্তর কি হবে? 18টা অবশ্যই। মেডিকেলের কোশ্চেন বরাবর মতো ইজি হয়, বাট যারা মেডিকেল পরীক্ষা দেয় ওরা ইংলিশ পড়তে পারে না বেশি, বা ওরা ইংলিশ কম পড়ে, আমি যেহেতু জানি। কারণ ওরা ওদের ওই মানে ফিজিক্স, কেমিস্ট্রি, তারপরে বায়োলজি, জুলজি কি কি আছে এগুলো পড়তে পড়তে ওদের অবস্থা খারাপ হয়ে যায়। মেডিকেলের প্রশ্ন কঠিন হয় বলতে, মেডিকেলের 15টা প্রশ্নের মধ্যে 3-4টা প্রশ্ন একটু ডিফিকাল্ট মোডের হয়, যেগুলো মোটামুটি মানে বিশেষ পরীক্ষার্থীরা পারতো খবর হয়ে যায় এই সাম্প্রতিক সময়গুলোতে। 2-3টা করে প্রশ্ন একটু কঠিন হয়, বাকিগুলো মোটামুটি মাঝারি লেভেলেরই। মে আল্লাহ হেল্প ইউ, নিশ্চয়ই এটা অপটেটিভ সেন্টেন্স, ইজি কথা। দেন কামিং ব্যাক টু কোশ্চেন 19-20, আচ্ছা আনসার করো। মেডিকেলের প্রশ্ন 95-96 বলছে, চুজ দ্য কারেক্ট নেগেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স, আই অলওয়েজ রিমেম্বার হিম। আমি তার সর্বদা স্মরণ করি। আমরা নেগেটিভ করতে গেলে অ্যাফার্মেটিভ থেকে যখন নেগেটিভ করি, বাক্যের মূল মানে কিন্তু নষ্ট করি না, বাক্যের মূল মানেটা ঠিকঠাক রাখি। বাক্যের মূল মানেটা ঠিকঠাক রাখি। আমি তোমার সর্বদা স্মরণ করি মানে কি? আমি তোমার কখনো ভুলি না বলতে পারি। আমি তোমার কখনো ভুলি না, আই নেভার ফরগেট হিম, আমি তোমার কখনো ভুলি না। দেন আনসার করো। নেগেটিভ ফর্ম বলছে অ্যাগেন, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। মানুষ মরণশীল মেডিকেলের কোশ্চেন, দেখো এগুলো কোনো কোথাও আসে না। মানুষ মরণশীল, এটা উল্টাটা কি? মানুষ অমরণশীল নয়, মানুষ অমরণশীল নয়, তাহলে উত্তর কি হবে? ম্যান ইজ নট ইমোর্টাল। দেখো, নট আর ইমোর্টাল, তাহলে নয় নয় হয়ে গেছে আর কি, মাইনাস মাইনাস ইকুয়াল হ্যাঁ মানে প্লাস, আমরা জানি। দেন আনসার করো। মেডিকেলে 12-13 কোশ্চেন, মেডিকেলে 97-98 এক সেম কোশ্চেন লিখেছে। 97-তে আইসে একবার, 12-13-তে আরেকবার আসে, একই বাক্য। এভরি মাদার লাভস হার চাইল্ড, সব মাই তার বাচ্চাকে ভালোবাসে। এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মাই তার বাচ্চাকে ভালোবাসে। নেগেটিভ কি? এটা কি বলতে হবে? এমন কোন মা নাই যিনি তার বাচ্চাকে ভালোবাসেন না, এমন কোন মা নাই যিনি তার বাচ্চাকে ভালোবাসেন না। তাহলে এখানে কি বলতো? এভরি মাদার ডাজ নট লাভ হার চাইল্ড, না এটা অর্থ পাল্টা গেছে পরে, এটা বাদ। এভরি মাদার হেটস হার চাইল্ড, এটা অবশ্যই অর্থ পাল্টে গেছে। বি আর ডি এর কাছাকাছি মনে হয়, এবং অবশ্যই ডি নাম্বার উত্তর হতে পারতো যদি এসটা না থাকতো, এসটা না থাকতো এস। তো আমি সম্ভবত তোমাদেরকে ওই যে কি জানো, দ্যার ইজ নো ওয়ান বাট লাইকস লিখেছিলাম নাকি? লাইকসটা না, কিন্তু লাইক, কিন্তু সেটা লাইকস না, লাইক। যদি আমি পড়েছিলাম কিন্তু লাইক, তোমরা খেয়াল আছে কিনা কারো? তাহলে দেখো এখানে দ্যার ইজ, এখানে দ্যার ইজ নো মাদার বাট লাভ হার চাইল্ড, এটা আমরা নিতে পারতাম। বাট লাভ মানে কিন্তু হু ডাজ নট লাভ, তাহলে এখানে হু ডাজ নট লাভ নিব। পরীক্ষা দুটো উত্তর কারেক্ট না। যদি এখানে এসটা তুলে দিত ওনারা, যদি এসটা তুলে দিত ওনারা, তাহলে কিন্তু এটা কারেক্ট হইত। যদি এসটা দিয়ে রাখছে ফলে এটা ভুল। বুঝছো কি? ইয়েস। তাহলে 21-এর উত্তর হবে, 21-এর উত্তর হবে বি নাম্বার। ডি নাম্বার হতে পারতো যদি এসটা না থাকতো।
এসব দিয়ে দিছো ওনারা যেন তোমরা প্যাসে করে যাও। ইউ ক্যানট বাট ডু ইট, তুমি এটা না করে পারো না, তোমার এটা করতে হবে। ক্যানট বাট মানে কি? বলো না আই ক্যানট বাট লাভ হিয়ারিং দ্য স্টোরি। আই ক্যানট বাট লাভ হিয়ারিং দ্য স্টোরি, গল্পটা শুনে আমি না হাসি পারি না। অথবা আই ক্যানট হেল্প লাফিং হিয়ারিং দ্য স্টোরি, গল্পটা শুনে আমি না হাসি পারি না। ক্যানট বাট ভার্বের বেসরম, ক্যানট হেল্প ভার্বের সাথে আইনজি। এবার মানে কি না হাসি পারি, কারণ করতেই হয় আমার, এটা মাস্ট দিয়ে কাজটা করি, মাস্ট। এগুলো কেউ রুল করবা না, আমার এখানে পয়েন্ট গুলো এগুলো কেউ বুঝে রুল করো না। তুমি এগুলো প্রিভিয়াস কোশ্চেন করবা, কেবল প্রিভিয়াস কোশ্চেন করবা, এগুলো রুল করে তুমি মাথায় রাখতে পারো না, অনেক অনেক রুল আছে। এবং বাক্যের অর্থ করো, আইডিয়াটা শুধু না, বাক্যের অর্থ, প্রশ্নটার অর্থ বুঝো, এবং অর্থ বোঝা খুব সোজা জিনিস। আমরা 6 থেকে ট্রান্সলেশন করে আসতেছি, এফএম থেকে নেগেটিভ কেমনে করে, এগুলো দেন উত্তর করো। মেডিকেলের কোশ্চেন দেখো, বলছে হি ইজ পুয়ার বাট অনেস্ট, এই যে দেখছো অনেকের কাটার করার জন্য প্রশ্ন ছিল, এটা আমি দিয়েছিলাম, হি ইজ পুয়ার বাট অনেস্ট, এটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স, এটা সিম্পল বলাই যাবে না, আমাদের পরীক্ষা আসছে এটা সিম্পল কি, তার মানে এটা অবশ্যই সিম্পল না, এটা সিম্পল চাইছে, তার মানে এটা সিম্পল না। সে গরিব কিন্তু সৎ, সে গরিব কিন্তু সৎ, তার মানে কি? গরিব হওয়া সত্ত্বেও সে সৎ, গরিব হওয়া সত্ত্বেও সৎ, গরিব হওয়া সত্ত্বেও সে সৎ, তাহলে আমরা তো লিখবো হি ইজ অনলি পুয়ার। দেখো এটাও কিন্তু সিম্পল, এটাও কিন্তু সিম্পল, এটাও কিন্তু না, এটা সিম্পল না, এবং এটা অর্থের সাথে মিলে না, আমরা উত্তর নিতে হবে এটা। তার মানে সিম্পল হইলে কিন্তু হবে না, শুনো, সিম্পল হইলে আবার হবে না, বাকির অর্থের সাথে মিল থাকতেই হবে। তাহলে হিজ পুর বাট অনেস্ট, সে গরিব কিন্তু সৎ, তাহলে উত্তর কি হবে? ইনস্পাইট অফ হিজ পোভার্টি, দারিদ্রতা সত্ত্বেও, তার দারিদ্রতা সত্ত্বেও হি ইজ অনেস্ট। ওকে, দেন এরপর উত্তরটা করো। মেডিকেলের কোশ্চেন 8-9, অনেক বড় কথাবার্তা বলছে, কোনটা উইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট কম্পাউন্ড ফর্ম, মানে কারেক্ট লাগবে এবং কম্পাউন্ড লাগবে, তার মানে সাইড দিয়ে কম্পাউন্ড আছে। দেখো বলছে এজ হি ফেল্ট আ গ্রেট লাভ, এজ দিয়ে যুক্ত আছে, তার মানে এটা কমপ্লেক্স সেন্টেন্স। এজ হি ফেল্ট আ গ্রেট লাভ, এটা কিন্তু আমাদের কমপ্লেক্স সেন্টেন্স আছে, এটা সাবঅর্ডিনেট ক্লজ। এজ হি ফেল্ট আ গ্রেট লাভ, যেহেতু তিনি ভালোবাসা ফিল করেছিলেন তাদের জন্য, হি ব্লেসড দেম ফ্রম হার্ট, তিনি তাদের জন্য মন থেকে দোয়া করেছিলেন, মন থেকে তিনি দোয়া করেছিলেন। উত্তর কি হওয়া উচিত ভাইয়া? এই নাম্বারটা হতে পারে না। দেখো একবার মূল বাক্যের সাথে মিল রেখে আমাদের উত্তর করতে হয়, কিন্তু মূল বাক্যের সাথে মিল রেখে আমাদের অ্যাফার্মেটিভ নেগেটিভ করতে হয়, কমপ্লেক্স কম্পাউন্ড সিম্পল যা বলি করতে হয়। এই নাম্বারে লেখা আছে হি ফেল্ট আ গ্রেট লাভ ফর দেম, ফর দেম কথাটা এখানে মিসিং, এই নাম্বারটা হলো বাদ। বি নাম্বারে দেখো হি ফেল্ট আ গ্রেট লাভ ফর দেম এন্ড ব্লেসড দেম ফ্রম, হি ফেল্ট এ কথাটা এখানে, এই কথাটা মিসিং, দেখো মূল বাক্যের সাথে মিল রাখতেই হবে। সি নাম্বারে দেখো হি ফেল্ট এ লিখা আছে, গ্রেট লাভ ফর দেম লিখা আছে, ব্লেসড দেম ফ্রম লিখা আছে, তার মানে সি নাম্বারটা পুরোপুরি ঠিক। ডি নাম্বারটাতে ছোট্ট ভেজা, এই ব্লেসড দেম কথাটা নাই, এখানে ব্লেসড এর পর যে দেম আছে, দেমটা কিন্তু এখানে নাই। দেখো ডি নাম্বারে হি ফেল্ট আ গ্রেট লাভ ফর দেম আছে ঠিক, এও লিখা আছে, ফর দেমও লিখা আছে, ব্লেসড দেম কথাটা মিসিং দিতে আমরা ডি নাম্বারটা দিতে পারছি না। তাহলে উত্তর হবে কি? এই নাম্বারটা আমাদের ফর দেম কথা নাই, বি নাম্বারে এ আর্টিকেলটা মিসিং, ডি নাম্বারে আবার সেকেন্ড ফর দেম, সেকেন্ড দেম কথাটা মিসিং বিধায় আমরা উত্তর নিচ্ছি কি? সি নাম্বার, হি ফেল্ট আ গ্রেট লাভ ফর দেম এন্ড ব্লেসড দেম ফ্রম হার্ট। ভাইয়া তোমরা কি ক্লিয়ার আছো নাকি? ক্লিয়ার কি আমি বুঝতে পারছি নাকি পারছি না? হ্যাঁ, আমি তোমাদের বুঝতে পারছি নাকি একা একা বলে যাচ্ছি? আমি একা একা বলে যাচ্ছি না, জাহাঙ্গীরনগরে কিন্তু এগুলো আসে, বলছিলাম সেন্টেন্স থেকে প্রশ্ন আসে মেডিকেল, রাজশাহী, জাহাঙ্গীরনগর, এই 3 জায়গায় আমার চোখে ধরা পড়েছে বেশি। সেম প্রশ্ন দেখো মেডিকেলে আসছে, আগে আসছে জাহাঙ্গীরনগরে, দেন আসছে মেডিকেলে। হি ডাইড ইন দ্য ভিলেজ ওয়্যার হি ওয়াজ বর্ন, সে মারা গেছিল ওই গ্রামে যেখানে সে জন্মগ্রহণ করেছিল। উত্তর কি হতে পারে এটা? আমাদের কি বলছে? সিম্পল বাক্য করতে বলছে, এটা কিন্তু কমপ্লেক্স আকারে আছে, ওয়্যার হি ওয়াজ বর্ন কমপ্লেক্স আকারে আছে, সাবঅর্ডিনেট ক্লজ আছে, সিম্পল করতে বলছে। তো সিম্পল করতে গেলে আমরা ডাবল কোনো ক্লজ মার্কার খুঁজবো না, এটা তো অবশ্যই হবে না, এবং বাক্যের মূল মানে ঠিক রাখতে হবে। আমরা এটারে পাচ্ছি কম্পাউন্ড আকারে, ফলে এ আর সির মধ্যে আমরা সি নাম্বারটাকে নিব, কারণ বাক্যটা একটু ক্লোজ। বাক্য বলছে হি ডাইড ইন দা ভিলেজ, সে মারা গেছিল ওই গ্রামে যেখানে সে জন্মগ্রহণ করেছিল, যেখানে সে জন্মগ্রহণ করেছিল। দেখো এই নাম্বারটা হইতে পারতো হি ডাইড ইন হিজ ভিলেজ, সে তার গ্রামে জন্মগ্রহণ করছে, কিন্তু বাক্যটাতে কি বলছে? হি ডাইড ইন দা ভিলেজ ওয়্যার হি ওয়াজ বর্ন, হি ডাইড ইন দা ভিলেজ, সে ওই গ্রামে জন্মগ্রহণ করছে যেখানে মৃত্যু, মানে সে মারা গেছে ওই গ্রামে যেখানে সে জন্মগ্রহণ করেছিল, কথা অনেক ক্লোজ। এই জন্য আমরা হি ডাইড ইন হিজ ভিলেজ এর পরিবর্তে ইন হিজ নেটিভ ভিলেজটা দিলাম। যদি সি নাম্বার না থাকতো এই নাম্বার দিতে পারতাম। দেন আনসার করো 26, হচ্ছে চুজ আইডেন্টিফাই দ্য কারেক্ট ট্রান্সফরমেশন অফ হেলথ ইজ ওয়েলথ ইনটু কমপ্লেক্স সেন্টেন্স। হেলথ ইজ ওয়েলথ এর কমপ্লেক্স বানাও। হেলথ ইজ ওয়েলথ অবশ্যই সিম্পল, কমপ্লেক্সটা কি হবে? এটাই স্বাস্থ্য, যেটা আমাদের সম্পদ, আমরা এটাই বলি। দেখো ভাইয়া এখানে তো একটাই আছে কেবল কমপ্লেক্স মুডের, তাহলে ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ, ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ। আশা করছি তোমরা ক্লিয়ার। দেন আনসার করো। বিশেষ পরীক্ষার প্রশ্ন আসছে, দেখো জগন্নাথে আসছে, আনসার করো। বলছে সিলেক্ট দ্য রাইট কম্পাউন্ড স্ট্রাকচার, কম্পাউন্ড বের করতে বলছে। দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, এটা কমপ্লেক্স আকারে আছে, দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট। দেখো কমপ্লেক্সে কিন্তু আমরা দুই পাশে আলাদা লিখছি, কমপ্লেক্সে কিন্তু হিজ কথা রিপিট করতে হচ্ছে, কারণ আলাদা বাক্য করে কিন্তু আমরা লিখতে হচ্ছে, হিজ আলাদা লিখতে হচ্ছে। কম্পাউন্ড যেহেতু একসাথে লিখি কমা টমা ছাড়া, ফলে রিপিট না করলেই হয়। দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, এটা কমপ্লেক্স আছে,
বলছে কম্পাউন্ড লিখো, তাহলে তো অবশ্যই হি ইজ পুয়ার বাট অনেস্ট। তারপর এটা তো উত্তর আছেই, এটা উত্তর এখানে লেখা আছে। অলদো হি ইজ অনেস্ট, উত্তর হবে এ। অলদো লিখলে আমার মাঝে সো বাট এগুলো লেখা যায় না, কিন্তু অলদো লিখলে সো বাট এগুলো লেখা যায় না। যদিও সে সৎ তবুও সে, অলদো হি ইজ, যদিও সে গরিব তবুও সে সৎ। ওকে, ডান। আমি আমি শেষ করে ফেলেছি আমার আমার সেন্টেন্সের যা বোঝানো দরকার তোমাদেরকে আমি বুঝাতে পেরেছি আমার পক্ষ থেকে। ডান। এখন তোমাদের কাজ হলো ভাইয়া প্রিভিয়াস কোশ্চেন গুলো সমাধান করা। যে কোনো বই ধরে প্রিভিয়াস কোশ্চেন সমাধান করতে থাকো। এখানে কোনো রুলস রেগুলেশন সেই অর্থ পড়ো না। রুলস রেগুলেশন কোনো বই ধরে পড়তে মন চাইলেও ওই রুলস এর নিচে দিয়ে যে বাক্য আছে বাক্যগুলো পড়ো প্লিজ। রুল যদি তোমার পড়তে খুব মনও চায়, তুমি রুলসটা একবার রিডিং করে বাক্যগুলো পড়ো, কারণ দিন শেষে আমাদের কিন্তু প্রশ্ন সমাধান করতে হবে। এবং এগুলো আমি রুলস পড়াচ্ছি না এই কারণে, কারণ আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, সেটা আমি রুলসের দিকে যাচ্ছি না এগুলোতে। দেন কামিং ব্যাক টু আমাদের নেক্সট কোশ্চেন, কনজাংশন, লিঙ্কার্স, কানেক্টরস, এটা খুব সোজা জিনিস। দেখো, নট অনলি থাকলে বাট অলসো হয়, এটাই আমি বলতে চাইছি। শেষ আমরা প্যারালিজম এই পয়েন্টটা পরে আসি। নট অনলি থাকলে কি, নট অনলি থাকলে বাট অলসো লিখতেই হয়। এবং নট অনলির পরে যেই পার্টস অফ স্পিচ হয়, বাট অলসো পরে সেই পার্টস অফ স্পিচ হয়। তোমার বাক্য রিডিং করলে ক্লিয়ার হয়ে যাবে, আমি আর কথা বলছি না। শেষ, রিডিং করবা। দেন এজ ওয়েল এজ, এজ ওয়েল এর ব্যবহারটা কি? এজ ওয়েল এজ যদি এজ ওয়েল এজ লিখি, অবশ্যই আমরা আগে বোথ লিখতে পারি না। এজ ওয়েল এজ যুক্ত অংশে কি লিখতে পারি না? বোথ লিখতে পারি না। এজ ওয়েল এজ শব্দটা এন্ড এর অর্থ দেয়। এজ ওয়েল এজ শব্দটা কিসের অর্থ দেয়? এন্ড এর অর্থ দেয়। যদি কোনো বাক্যে অ্যাজ ওয়েল এজ ব্যবহার করি, তবে অবশ্যই এখানে আর বোথ লিখতে হয় না। আবার বোথ লিখলে এন্ড লিখতেই হয়। দেখো, বোথ লিখলে এন্ড লিখতেই হয়। বোথ থাকলে অবশ্যই এন্ড লিখতে হয়। বোথের পর আবার অ্যাজ ওয়েল এজ লেখা যাবে না। বোথ লিখলে অবশ্যই এন্ড লিখতে হবে, আবার অ্যাজ ওয়েল এজ লিখলে অবশ্যই বোথ লেখা যাবে না। দেন দো, অলদো, ইভেন দো, খুব ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে পড়ি ভাইয়া। এগুলো আমার বোঝানোর কিছু নাই, তোমরা অর্থ বুঝে কাজ করতে হবে। দো, অলদো, ইভেন দো, এগুলো কিন্তু কনজাংশন। দো, অলদো, ইভেন দো, এগুলো কনজাংশন। এগুলো কি কনজাংশন? এগুলো যখন বাক্যের শুরুতে বসবে, বাক্যের মাঝে কমা দিতে হবে। বাক্যের মাঝে কি দিতে হবে? কমা দিতে হবে। এবং দো, অলদো, ইভেন দো, এগুলো কিন্তু যদি অর্থ দেয়, তার মানে এক পাশে হা বোধক বললো, অন্য পাশে না বোধক বললো, উল্টা কথাটা বলবে। যেমন দেখো, দো শি ওয়াজ সিক, যদিও সে ছিল অসুস্থ, তবু সে কিছু একটা করছে, তবু সে মিটিং উপস্থিত হয়েছে। দেখো, উল্টা কথা বলছে। যদিও সে অসুস্থ তবু সে মিটিং উপস্থিত হয়েছে। নর্মালি অসুস্থ থাকলে মিটিং উপস্থিত হওয়ার কথা ছিল না, বাট হয়েছে, এটাই বলছে। তো দো, তাহলে দো যেহেতু কনজাংশন, তারপর অবশ্যই সেন্টেন্স থাকবে, এবং দো দুই পার্ট থাকবে, এবং দো যুক্ত বাক্যগুলো অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স। খেয়াল রাখো, তাহলে দো শি ওয়াজ সিক, শি অ্যাটেন্ডেড দ্য মিটিং। দো হি ওয়াজ উইক, হি কমপ্লিট দ্য ওয়ার্ক। দেখো, অসুস্থ হওয়া সত্ত্বেও বইটা সে শেষ করেছে। অলদো আই কলড হিম মেনি টাইম, যদি আমি তার অনেকবার কল দিয়েছিলাম, হি ডিডন্ট রেসপন্ড টু মাই কল, সে আমার কলে রেসপন্ড করে নাই। ইভেন তো যদিও উই হ্যাভ ইনাফ, মানে যদি আমাদের অনেক টাকা আছে, উই ওয়ান্ট মোর, আমরা আরো চাই। ভাই, আইডিয়াটা ক্লিয়ার? এখানে আমার বোঝানোর কিছু নাই। এগুলো দিয়ে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনেক অনেক প্রশ্ন আসে। দো, অলদো, ইভেন দো, অনেক প্রশ্ন আসে, যেটা আমি বলে থাকি সেন্টেন্স কানেক্টরস মোড, সেন্টেন্স কানেক্টরস বা কমপ্লিটিং সেন্টেন্সের মোড। এগুলো বাক্যের অর্থ বুঝতে হবে। তাহলে দো, ইভেন দো, অলদো, ইভেন দো, এগুলো অর্থ যদিও। এগুলো যুক্ত সেন্টেন্স গুলোকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলি। বাক্যের শুরুতে এগুলো বসতে, বাক্যের মাঝে কমা লিখতে হয়। এদের পর অবশ্যই সেন্টেন্স লিখতে হয়। বাক্যের এক পাশে যা বলে, অন্য পাশে তার উল্টা কথা বলে। ইনস্পাইট অফ, ডেসপাইট, এগুলো ওই দো, অলদো বংশোদ্ভূত। তবে দো, ইনস্পাইট অফ, ডেসপাইট এর পরে সেন্টেন্স হয় না, ফ্রেজ হয়। কি হয়? ফ্রেজ হয়, নাউন ফ্রেজ হয়। দেখো, ইনস্পাইট অফ দেয়ার ডিস্টারবেন্স, তাদের ডিস্টারবেন্স সত্ত্বেও, আই হ্যাভ সেইড মাই প্রেয়ার, তাদের মানে তারা ডিস্টার্ব করা সত্ত্বেও আমি আমার নামাজ পড়ছি। ইনস্পাইট অফ আওয়ার এফোর্ট, আমাদের এফোর্ট মানে প্রসেসের সত্ত্বেও, উই কুডন্ট পাবলিশ দ্য বুক অন টাইম, আমরা ঠিক সময় বইটা মানে প্রকাশ করতে পারি নাই। আমাদের এফোর্ট, আমাদের প্রসেসের সত্ত্বেও আমরা বইটা ঠিক সময় প্রকাশ করতে পারি নাই। ডিসপাইট পিপল সাপোর্ট, জনগণের সমর্থন সত্ত্বেও, হি কুডন্ট উইন দ্য ইলেকশন, সে নির্বাচন জিততে পারে নাই। তাহলে এই যে অলদো, ইভেন দো, দো, এগুলোর মধ্যে অর্থ দেয় ইনস্পাইট অফ, ডেসপাইট। তবে ইনস্পাইট অফ, ডেসপাইট এদের পরে সেন্টেন্স থাকে না। এবং রাজশাহী ইউনিভার্সিটিতে এই ইনস্পাইট অফ, ডেসপাইট দিয়ে প্রশ্ন আসে অনেক। রাজশাহী, জাহাঙ্গীরনগর, রাজশাহী আর চট্টগ্রামে ইনস্পাইট ডেসপাইট দিয়ে রাজশাহী, চট্টগ্রামে অনেক বেশি প্রশ্ন আসে। এমন খেয়াল রাখবা। তাহলে ইনস্পাইট অফ শব্দটা যেমন আছে এমনই বলবে। ইন স্পাইট অফ, তিনটা আলাদা লেটার মিলে একটা কথা বোঝায় সত্ত্বেও। তুমি দেখে ডেসপাইট শব্দটার সাথে অন্য কোনো প্রিপোজিশন লেখা যাবে না, কিছুই লেখা যাবে না, ডেসপাইট একা একাই। তাহলে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট, এগুলো একটা পূর্বে তারাটা লেখা যায় খুব সহজেই। দেন আসো, এবার আসো বিকজ, সিন্স, অ্যাজ, এগুলো অর্থ কিন্তু যেহেতু বা কারণ। যেহেতু বা কারণ, এগুলো বাক্যের শুরুতে বসলে ওই যে দো, অলদো, ইভেন দোর মতো কমা লিখতে হয়। বিকজ, সিন্স, অ্যাজ, এগুলো যেহেতু কনজাংশন, তারপর অবশ্যই বাক্য লিখতে হয়। এগুলো অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স। বিকজ, সিন্স, অ্যাজ যুক্ত সেন্টেন্স গুলো কমপ্লেক্স সেন্টেন্স। কেমন? দেখো, বিকজ যেহেতু আই ওয়াজ ইল, আমি ছিলাম অসুস্থ, আই কুড নট গো টু স্কুল, আমি স্কুলে যেতে পারি নাই। বিকজ যদি বাক্যের মাঝে বসে, তখন তার কমা দেওয়ার প্রয়োজন নেই। যেমন আই কুড নট গো টু স্কুল, আমি স্কুলে যেতে পারি নাই কারণ আমি ছিলাম অসুস্থ। তাহলে বিকজ, সিন্স, অ্যাজ অর্থ কি? যেহেতু বা কারণ, যেহেতু বা কারণ। এগুলো বাক্যের শুরুতে বসলে বাক্যের মাঝে কমা দিতে হয়, আর মাঝে বসলে তা দিতে হয় না। এগুলো কারণ ফলাফল বোঝায়, কারণ ফলাফল বোঝায়। যেহেতু আমি অসুস্থ ছিলাম, এটা হলো কারণ, ফলাফলটাকে আমি স্কুলে যেতে পারি নাই। কারণ ফলাফল বোঝাতে আমরা বিকজ, সিন্স, অ্যাজ এগুলো ব্যবহার করি। এগুলো অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্সের সাইন। দেন আরেকটা কয়েকটা পয়েন্ট লেখা আছে। সেলফ এক্সপ্লেনেটরি, রিডিং করবা। অ্যাজ তিনটা অর্থে ব্যবহৃত হয়, রিডিং করবা, আমি অর্থ সহ লিখে রাখছি। এবং এই যে বিকজ, আমরা কি দেখলাম? বিকজ, সিন্স, অ্যাজ এগুলোর পরিবর্তে আমরা বিকজ অফ, ফর, ডিউ টু লিখতে পারি। তবে এদের পরে সেন্টেন্স থাকে না। ওই যে আমরা করছিলাম না, দো, অলদো, ইভেন দো, সেন্টেন্স হয় যদি অর্থ দেয়।
অন্যদিকে ইনস্পাইট অফ ডিসপাইট সত্য অর্থ দেয়, একই মুডের কথাবার্তা কিন্তু সেন্টেন্স হয় না। এখানেও কিন্তু একই কথা, বিকজ, সিন্স, অ্যাজ এদের পরে সেন্টেন্স থাকে, কিন্তু বিকজ অফ, ফর, ডিউ টু এদের পরে সেন্টেন্স হয় না, বরং নাউন ফ্রেজ হয়। কি হয়? নাউন ফ্রেজ হয়। যেমন হি কুড নট গো টু স্কুল, সে স্কুল যেতে পারে নাই বিকজ অফ হিজ ইলনেস। দেখো, বিকজ মানে কারণ, বিকজ অফ মানে কারণে, বিকজ অফ মানে কারণ। এবং এই সেন্টেন্স কানেক্টরস এর এই বিষয়গুলো তোমাদের কারেকশনে খুব খুব হেল্প করবে, বিকজ অফ মানে কি? কারণে, তারপর অবশ্যই সেন্টেন্স থাকে না। উই ডিডন্ট গো টু, উই ডিডন্ট গো, আমরা বাইরে যাই নাই। উই ডিডন্ট গো আউট লিখতে চাইছিলাম, বাট লিখি নাই আসলে। হি ডিডন্ট গো আউট, উই ডিডন্ট গো আউট, আমরা বাইরে যাই নাই ডিউ টু ব্যাড ওয়েদার, খারাপ আবহাওয়ার কারণে। আই অ্যাপোলোজাইজ টু ইউ, আমি তোমার কাছে অ্যাপোলজি করি, মানে ক্ষমা চাই। ফর দ্য ট্রাবল, কিসের জন্য? সমস্যার জন্য। ইউ হ্যাড টু গো থ্রু, যেটা তুমি সহ্য করতে হয়েছিল। দেখো, ফর, একটা প্রিপোজিশন, তারপরে আমরা জানি নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ হয়, যাই হোক। তাহলে বিকজ, ফর, ডিউ টু, এদের পরে সেন্টেন্স হয় না, কারণেই অর্থ দেয়, দ্যাটস ইট। বাট নিয়ে অনেক কথাবার্তা আছে, তোমরা আমার সাথে ইতিমধ্যে পড়ে ফেলেছো। দা ম্যান ইজ পুয়ার বাট অনেস্ট, বাটটা কম্পাউন্ড সেন্টেন্স। এবং হি ইজ রিচ বাট আনহ্যাপি, এটাও কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স, বুঝতেই পারছো তোমরা। এই যে দা ম্যান ইজ পুয়ার বাট দা ম্যান ইজ অনেস্ট, দা ম্যান কথা লিখি নাই আমি। হি ইজ রিচ বাট হি ইজ আনহ্যাপি, হিজ কথা লিখি নাই, ফলে বাট দুটা সেন্টেন্সে কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সের মার্কার, বাক্য দুটো কম্পাউন্ড সেন্টেন্স। কয়েকটা প্রশ্ন আনসার করো কুইক করে, দেখি 1 থেকে 5 আছে, 1 থেকে 5 আনসার করো। এই কনজাংশন ইজ আ পার্ট অফ স্পিচ দ্যাট থটস। কনজাংশন কি করে? জয়েন করায় না ভাইয়া, এটাকে আমরা জানি। কনজাংশন দুটো জিনিসের জয়েন করে। উইচ ওয়ান ইজ কনজাংশন? কনজাংশন কি? এগুলো সব পরীক্ষায় আসছে ভাই, কোন আমি আন্দাজ দিতেছি। কনজাংশন কি? কনজাংশন কোনটা? অ্যান্টাই কনজাংশন। উইচ ওয়ান ইজ ডিসমিলার? ডিসমিলার মানে বুঝে তো, কোনটা বৈসাদৃশ্য? 4টা অপশনের মধ্যে কোনটা একটু উল্টা, ব্যতিক্রম? দো, এজ, বাট, এই 3টা কনজাংশন। দো, এজ, বাট, 3টা কনজাংশন, ইনটুটা কিন্তু প্রিপোজিশন, ফলে এটাই আমাদের। দ্য ভেজিটেবল ওয়ার ফ্রেশ, ভেজিটেবল গুলো ফ্রেশ ছিল। দে ওয়ার টেস্টি, তারা টেস্টিও ছিল। তাহলে কি লিখবা? এন মানে কিন্তু সমান সমান জিনিস, এন মানে কিন্তু সমান সমান। কি লিখবা? দ্য ভেজিটেবল আর ফ্রেশ বিকজ দে আর টেস্টি, না না, এখানেও তো লেখা উচিত দ্য ভেজিটেবল ওয়ার ফ্রেশ এন্ড দে আর টেস্টি। এন্ড দ্বারা কিন্তু দুই পাশে একই মনের কথাবার্তা বোঝায়, মানে এন্ড দ্বারা বাক্য লিখলে আগেও পজিটিভ পরেও পজিটিভ লিখবো, এমন একটা প্যাটার্ন আসে। প্যারালাল একটা প্যাটার্ন, এখানে কিন্তু এটাই বোঝাচ্ছে যখন আমরা একটা সেন্টেন্সের মধ্যে কাজ করি। দেখো, দা ভেজিটেবল ওয়ার ফ্রেশ, ভেজিটেবল গুলো ফ্রেশ ছিল, এবং দে আর টেস্টি, কেমন? দেন দ্য নিউ টিচার স্পোক, চট্টগ্রামের প্রশ্ন। দ্য নিউ টিচার স্পোক, নতুন টিচার কথা বলেছিলেন সো সফটলি, এত আস্তে আস্তে, এত মোলায়েম ভাবে, যে কথা দরকার, যে এত আস্তে আস্তে, যে উই হ্যাড টু আস্ক হার, আমরা তারা বলতে হয়েছিল, এখানে আস্ক মানে জিজ্ঞেস করা না, আমরা তারা আস্ক করতে, এখানে রিকোয়েস্ট, আমরা তারা রিকোয়েস্ট করতে হয়েছিল টু স্পিক লাউড, একটু জোরে কথা বলতে। মানে নতুন টিচার এত আস্তে কথা বলেছিলেন যে আমরা ওনাকে রিকোয়েস্ট করতে হয়েছিল একটু জোরে কথা বলার জন্য, ফলে আমরা এখানে যে অর্থে কি নেই, দ্যাট। দেখো, এখানে বোঝাবুঝির কিছু নাই অর্থ। দেখো, উত্তর লেখা আছে এ কনজাংশন ইজ আ পার্ট অফ স্পিচ দ্যাট জয়েন্স টুগেদার। হুইচ ওয়ান ইজ ডিসিমিলার? নিশ্চয়ই হুইচ ওয়ান ইজ কনজাংশন এন্ড, হুইচ ওয়ান ইজ ডিসিমিলার, এটা। তারপরে এখানে উত্তর কি? এন্ড, এখানে উত্তর হচ্ছে দ্যাট। ভাইয়া ক্লিয়ার কিনা বলো তো, যারা আছো আমার সাথে? হো হো হো, তোমরা কি ক্লিয়ার কি না? ক্লিয়ার, ওয়েল ডান। আরো কিছু কোয়েশ্চেন আছে এই মুডেরই 6 থেকে 8 করো তো। আমরা নতুন টপিকে চলে যাবো। ট্যাগ কোয়েশ্চেন খুব ইজি জিনিস, লম্বা সময় বলবো না, বেসিক কথা বলেই তোমাদেরকে ছুটি দিয়ে দিব, নিজেরা করবা। ট্যাগ কোয়েশ্চেন 5-7 মিনিটে বা 10 মিনিটে হাইস্ট ট্যাগ কোয়েশ্চেন ডান করে ফেলবো। ছয় বলছে ড্যাশ আ গুড স্টুডেন্ট। দেখো, আমি একটু আগে বলছি না, ডেসপাইট এর সাথে কিছুই লেখা যাবে না, একলা একলা সে বসে, আর ইনস্পাইট অফ লেখা যায়। হি ফেইলড ইন এক্সাম, মানে ভালো ছাত্র হওয়া সত্ত্বেও সে পরীক্ষায় ব্যর্থ হয়েছে। তাহলে ডেসপাইট অফ লেখা যাবে না, ডিসপাইট বিং এ স্টুডেন্ট হতে পারে, ইনস্পাইট অফ আ গুড স্টুডেন্ট, ইনস্পাইট লিখতেছিলে আবার বিং লেখা যাবে না, হওয়া অর্থ লাগবে হওয়া। সি নাম্বারটা হতে চাইলেও হওয়া যাবে না, কারণ ইনস্পাইট অফ হওয়া সত্ত্বেও, ভালো ছাত্র হওয়া সত্ত্বেও, এখানে সত্ত্বেও আছে, হওয়া কথাটা কিন্তু সি নাম্বার অপশনে নাই, ফলে আমরা উত্তর এ নিব। ডিসপাইট বিং এ গুড স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও হি ফেইলড ইন দ্য এক্সাম। দেন তারপরটা দেখো, বা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে এই
ডক্টর মেরি এডওয়ার্ডস ওয়াকার ওয়াজ আ সার্জন, তিনি ছিলেন সার্জন সোলজার ড্যাশ ফাইটার ফর উইমেন্স রাইট। একই কথাবার্তা বলতেছে, তিনি সার্জন ছিলেন, সোলজার ছিলেন, একজন ব্যক্তি এত কিছু ছিল, তাহলে এন্ড লিখবে না? তাহলে ডক্টর মেরি এডওয়ার্ডস ওয়াকার ওয়াজ আ সার্জন সোলজার এন্ড ফাইটার ফর উইমেন্স রাইট, দেন হি ফেইল্ড দ্য টেস্ট মেনি টাইমস, সে পরীক্ষা অনেকবার ফেল করছে, তবুও সে তার প্রচেষ্টা থামায় নাই। কি লিখবো আমরা? মানে কিন্তু কিন্তু আমরা কিন্তু বলতে পারি, কিন্তু শব্দটা নিলে বেশি ভালো না? অলদো অলদো লিখবো না কিন্তু নিবো? কোনটা লিখলে ভালো হয়? বাক্যের অর্থ চিন্তা করবো। অলদো মানে যদিও, বা একটু কিন্তু, কোনটা বেশি ভালো লাগে তোমার কাছে? সে পরীক্ষা অনেকবার ফেল করছে কিন্তু সে চেষ্টা থামায় নাই, নাকি সেই পরীক্ষায় ফেল করছে অনেকবার যদিও সে প্রচেষ্টা থামায় নাই? কোনটা বেশি ভালো লাগে? এই কোনটা বেশি ভালো লাগে? আমি কিন্তু বারটা দিব, আমার কাছে বারটা বেশি ভালো লাগে। দেখো ভাই, কঠিন না কিন্তু। রিফাত, বুঝতে পেরেছো তো? তাহলে দেখো, ডিসপাইট বিং এ গুড স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও, ডিসপাইট বিং এ গুড স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও, হি ফেইলড ইন দ্য এক্সাম, সে পরীক্ষায় ফেল করছে। ডক্টর মেরি এডওয়ার্ড ওয়াকার ওয়াজ আ সার্জন সোলজার এন্ড ফাইটার ফর উইমেন্স রাইট, হি ফেইলড দ্য টেস্ট মেনি টাইমস, সে পরীক্ষা অনেকবার ফেল করছে কিন্তু সে থামে নাই। স্টপ ভার্বের পরে কিন্তু আইএনজি হয়, আমরা জানি। সে তার প্রচেষ্টা থামায় নাই। শেষ, আমাদের ক্লাসের শেষ দিকে ট্যাগ কোশ্চেন, মানে লেজুর কোশ্চেন, ট্যাগ কোশ্চেন লেজুর কোশ্চেন আমাদের পরীক্ষায় খুব কম আসে, বিশেষ করে রাজশাহী, জাহাঙ্গীরনগরে দেখা যায়, চট্টগ্রামে দেখা যায় বলেছিলাম খুব করে। চট্টগ্রামে প্রত্যেক ইউনিটে ট্যাগ কোশ্চেনটা দেখা যায়। চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর, ঢাকা ইউনিভার্সিটিতেও কিন্তু আসছে টুকটাক। ট্যাগ কোশ্চেনটা এড়িয়ে যায় না প্লিজ, মেডিকেলে কখনোই আসে নাই, বাট আমি বলবো সহজ জিনিস যেহেতু করবো না কেন, আসো। ট্যাগ কোশ্চেনের বেসিক জিনিস আমি এমনি বুঝাই। দেখো তো, আমরা জানি ট্যাগ কোশ্চেনে হা বোধক হলে কি লিখতে হয়, না বোধক লিখতে হয়। তারপরে না বোধক হলে হা বোধক লিখতে হয়, হা বোধক লিখছি। ট্যাগ কোশ্চেনে, যদি আমাদের ট্যাগ কোশ্চেনে আমরা দুটো ওয়ার্ড লিখি কেবল। ট্যাগ কোশ্চেনে আমরা কি লিখি? আমরা অক্সিলারি লিখি আর প্রোনাউন লিখি। অক্সিলারি লিখি আর কি লিখি? প্রোনাউন লিখি। দেখো, মাহি যেহেতু পুরুষ মানুষ, তার বিরুদ্ধে হি লিখলাম, যদি এখানে মাহি দ্বারা মহিলা যদি আমরা সি লিখতাম। এবং এখানে অক্সিলারি লিখলাম কি? রিডস, রিড ভার্বটা আমরা আমরা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্টের সময় কথা বলে আসছি তোমাদেরকে, তাই না? যে যখন যখন আমাদের প্রিন্সিপাল ভার্ব থাকে তখন আমরা কিন্তু ডু ডাজ ডিড ব্যবহার করি। প্রেজেন্ট টেন্সে ডু ডাজ, পাস্ট টেন্সে ডিড ব্যবহার করি। অক্সিলারি থাকলে অক্সিলারি দিয়ে কাজ করি। দেখো, রিড যেহেতু আছে ফলে আমরা এখানে কি লিখলাম? ডু ডাজ নিলাম, এবং ডাজ নিলাম কারণ হি আছে ফলে ডাজ হি। এবং যেহেতু হাবোধক, আমরা নাবোধক লিখলাম, ডাজেন্ট হি। উমায়ের স্লেপ্ট ওয়েল, উমায়ের স্লেপ্ট ওয়েল। দেখো, উমায়ের যেহেতু পুরুষ মানুষ, হি লিখছি। উমায়ের যেহেতু পুরুষ মানুষ, হি লিখেছি। এবং স্লেপ্ট ভার্বটার জন্য আমরা ডিড নিয়েছি। আমরা জানি পাস্ট ইনফিনিট টেন্সের জন্য আমরা অক্সিলারি ডিড নেই। যেহেতু নাবোধক আছে, আমরা নাবোধক লিখলাম। আমরা জানি নাবোধক সেন্টেন্সে, ট্যাগ কোশ্চেন নাবোধক ওয়ার্ডটারে অলওয়েজ কন্ট্রাকশন লিখতে হয়, মানে শর্ট ফর্মে লিখতে হয়। ডিড নট লিখতে পারি না, ডিডন্ট লিখতে হয়। ক্লিয়ার কিনা? বেশ, মানে ট্যাগ কোশ্চেনের বেসিক পয়েন্ট ক্লিয়ার কিনা বলো তো? এখানে ট্যাগ কোশ্চেন একেবারে বেসিক পয়েন্ট এটা ক্লিয়ার। ওকে, আরো অনেকগুলো পয়েন্ট আছে, তোমরা নিজেরা পারো। দেখো, ট্যাগ কোশ্চেনের শর্ট ফর্ম আমরা কেমনে লিখে রাখছি আমি। দেখো, ট্যাগ কোশ্চেন আমরা কি লিখি? অক্সিলারি আর সাবজেক্ট লিখি। সাবজেক্ট মানে কি? প্রোনাউনটা লিখি। অক্সিলারি এগুলো হয়। তাহলে অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ লিখি, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ লিখি। শর্ট ফর্ম লিখতে হয়, নেগেটিভ হলে শর্ট ফর্ম লিখি। আই এম স্টুডেন্ট, আরন্ট আই। শি উইল নট, শি উইল টিচ আস, ওন শি। তারপরে শেলের আমরা শ্যান্ট লিখি। যে শর্ট ফর্মটা আমি দেখাচ্ছি, শর্ট ফর্মটা। কমপ্লেক্স সেন্টেন্স যদি হয়, ভালো একটা প্রশ্ন, দীপক তোমার প্রশ্ন উত্তর পাই দেবা। কমপ্লেক্স সেন্টেন্স যদি হয়, ট্যাগ কোশ্চেন করবো প্রিন্সিপালটারে। ওমা, আমার মূল লক্ষ্য যেটা সেটা করবো। আমাদের যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে ট্যাগ কোশ্চেন পরীক্ষা একবার আসে না, লেস দেন 2%। আমি প্রশ্ন দুই একটা দেখছি যা আসছে। যদি কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে আমাদের মূল বাক্যটা কমপ্লেক্স হয় এবং বলে ট্যাগ কোশ্চেন করো, আমরা মূল বাক্য কোনটা ধরবো? প্রিন্সিপাল বাক্যটা ধরবো, প্রিন্সিপালটারে, মানে ক্লজ মার্কার যুক্ত অংশ যেটা সেটা ধরবো না। কেমন দীপক? আসো, অনেকগুলো বাক্য লিখছি, কোশ্চেন গুলো উত্তর করো। শেষ, অনেকগুলো কোশ্চেন আছে, অনেকগুলো কোশ্চেন লিখেছি, উত্তর করো। 5টা আছে, ধুমধাম উত্তর করা উচিত, ধুমধাম ধুমধাম করো। দেখো, এক প্রশ্ন কুমিল্লা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি সায়েন্স ইউনিভার্সিটি আসে, ব্যাংক ব্যাংকস ক্লোজ এট 4টা PM, ব্যাংক বন্ধ হয় 4টায়। তাহলে ব্যাংকের পরিবর্তে আমরা দে লিখবো, প্রোনাউন। অক্সিলারি কি লিখবো? ক্লোজ আছে। প্রেজেন্ট টেন্সে আছে তাহলে আমরা দের সাথে কি বসে? ডু বসে, ডু দে। এবং যেহেতু হাবোধক নাবোধক লিখবো, নাবোধক কোথায় আছে খোঁজো। নাবোধক লাগবে, এই যে উত্তর চিনিবা না? চিনিবা তো, তাই না? উত্তর চিনিবা। এরপরটা দেখো, এভরিথিং, এভরিথিং লুক বিউটিফুল। দেখো, লুকটা আছে, তার মানে আমরা ডিড নট লিখবো, যেহেতু হাবোধক ডিড নট লিখবো। ডিড নট আসলে দুই জায়গায়, এই দুই জায়গায়।
এভরিথিং, এভরিথিং যদি কিন্তু সিঙ্গুলারে বোঝায় তাহলে আমরা ইট লিখবো, ইট লিখবো নাকি ইট লিখবো। মানে থিং দিয়ে যত ওয়ার্ড আছে আমরা একটু পরে দেখবো, থিং দিয়ে যত ওয়ার্ড আছে দেখো তো আমরা ইট লিখবো। বডি 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 ওয়ান দিয়ে হলে আমরা দে লিখবো। শি অফেন ভিজিটস হার হোম টাউন, দেখো তো শি তো শি লিখবোই, তারপরে ভিজিটস আছে তার মানে ডাজ লিখবো, যেহেতু হামদক আছে না না নামদক লিখবো, ডাজন শি লিখবো, ডাজন শি। দেখো ভাইয়া ডাজন শি কোথায় আছে, দেখো ডাজন শি। আমি অপশন সারাই করছি কিন্তু চিন্তা করছি। ইউ অলওয়েজ লেগস বিহাইন্ড, লেগ শব্দটা আমাদের মূল ভাব, লেগ মানে পিছিয়ে থাকা, হ্যাঁ, লেগ বিহাইন্ড একসাথে ব্যবহার করি আর কি আমরা। তাহলে দেখো এই জায়গায় হি লিখবো, আমরা লেগের জন্য আমরা ডাজ লিখবো, যেহেতু হির সাথে ডাজ বসে নেগেটিভ লিখতে হবে ডাজন হি। ডাজন হি কোথায় আছে কিনা দেখো তো, এই যে আছে তো ডাজন হি। দা গার্ল ব্রোক দা কাপ, দা গার্লের জন্য আমরা সি লিখবো, ব্রোক মানে আমরা ডিড লিখবো, তাহলে ডিডেন্ট 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 গার্ল, ডিডেন্ট মেয়েটা, ডিডেন্ট সি কোথায় আছে, ডিডেন্ট সি, দেখো তো ডিডেন্ট সি। মিলছে কিনা উত্তর, দেখো সোজা একবার সোজা জিনিস। এবং দেখো প্রশ্নগুলো রীতিমতো ঢাকা ইউনিভার্সিটিতে আসে, রাজশাহীতে আসছে, ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, ঢাকা ইউনিভার্সিটি আসছে, ঢাকা দেখো ট্যাগ কোশ্চেন কিন্তু ঢাকা ইউনিভার্সিটি দেখা যায় যাচ্ছে। এবং প্রশ্ন সমাধানে তোমরা আরো বুঝবা এটা। আমি তো এখন একটু গ্লিমস দেখাচ্ছি, উত্তরগুলো সব এমন দেখো। ডোন্ট দে, ডিডেন্ট ইট, ডাজন্ট শি, ডাজন্ট হি, ডিডেন্ট শি। ওকে, আসো আমি ক্লাস শেষ করে দিচ্ছি। দেখো বডি দিয়ে এই ওয়ার্ড গুলো যদি আমাদের সাবজেক্ট আকারে থাকে, বেসিক্যালি তোমরা এটা খেয়াল করো, এই যে সাম বডি দিয়ে এবং ওয়ান দিয়ে যে ওয়ার্ড গুলো যদি আমাদের ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট আকারে থাকে, মানে মূল সেন্টেন্সের সাবজেক্ট আকারে থাকে, আমরা ট্যাগ কোশ্চেন প্রোনাউন আকারে দেই লিখবো, দ্যাটস ইট, দে লিখবো। তারপর অনেকগুলো দুটো কোশ্চেন আছে দেখো, এভরিবডি বডি আছে তার মানে তুমি দে লিখবা, দে আছে কোথায় দেখো, দে শব্দ আছে। লাস্ট যেহেতু হাবোধক আছে, মানে হাবোধক তুমি না হাবোধক লিখবা, তাহলে দেখো হাবোধক যেগুলো আছে কেটে দাও, কেটে দাও। আর লিখবো না আমরা, আর যেহেতু প্রিন্সিপাল ভার্ব আছে আমরা উত্তর লিখবো ডন্ট দে অথবা ডাজন্ট, ডাজন্ট দে। দের সাথে কি বসে, দের সাথে ডাজ বসে নাকি, না, ডন্ট বসে। এভরি ওয়ান, ওয়ান থাকলে দে লিখবা, শেষ, খেলা শেষ। ওকে, দেখো উত্তর হচ্ছে ডন্ট দে অথবা দে, ডন্ট দে এবং দে। থিং বলছিলাম না, থিং 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 লেখা দেখো, লেখা আছে নেইডার, নাথিং। থিং দিয়ে যত ওয়ার্ড আছে সেটা এভরিথিং, সামথিং, সিমিলার হবে। নেইদার, নাথিং, নেভার এগুলো যদি বাক্যে সাবজেক্ট আকারে বসে থাকে আমরা ইট লিখবো, দ্যাটস ইট। কেমন, দেখো উত্তরগুলো করো। রাজশাহীর কোশ্চেন, হি নেভার গোজ আউট উইথ হিজ ডগ, বোঝানোর কিছু না, হি তো হি আছে, তাহলে এখানে গোজ আছে আমরা ডাজ নিব। নেভার কিন্তু আছে নেগেটিভ, ফলে আমরা হাবোধক নিব, কি নিব, হাবোধক নিব। এখানে একটা পয়েন্ট কিন্তু আছে, নেভার যেহেতু নিজে নেগেটিভ, হার্ডলি কিন্তু নিজেও নেগেটিভ, খেয়াল রাখিও হার্ডলি শব্দটা নেগেটিভের সাথে কানেক্টেড না মনে হয়, কিন্তু হার্ডলি কিন্তু নেগেটিভ ওয়ার্ড, তাহলে অন্য পাশে হাবোধক লিখতে হবে, হাবোধক লিখতে হবে, না হাবোধক থাকলে বাদ। তাহলে কি হবে, ডাজ হি, ইয়েস ডাজ হি, ডাজ হি। তারপর দেখো ইটস হার্ডলি, তার মানে হাবোধক, না বোধক আছে, হাবোধক করবা, না বোধকটা কাইটে দাও, শেষ, রইল দুইটা। ইটস হার্ডলি রেইনড, দেখো রেইনড আছে, রেইন ভারতীয় নবম আছে, তাহলে এই ইটস মানে কিন্তু ইট হ্যাজ রেইনড। এই যে ইটস আইটি অ্যাপোস্ট্রফি এস, এটা দ্বারা কিন্তু ইট হ্যাজ বোঝাচ্ছে, কারণ ভারতীয় নবম দেখতে পাচ্ছি, ফলে আমরা কি লিখবো, হ্যাজ ইট, কি লিখবো আমরা, হ্যাজ ইট। ক্লিয়ার, দেখো ডাজ হি হ্যাজ ইট, ডাজ হি হ্যাজ ইট, ডাজ হি হ্যাজ ইট। ওকে দেন, এই যে ক্লাস প্রায় শেষ। বেসিক্স অফ ট্যাগ, ট্যাগের একটা বেসিক পয়েন্ট দেখো, শি পুট হার হ্যান্ড অন মাই হ্যান্ড। আমরা বুঝতে পারছি এটা কোন টেন্সে আছে, দেখি এগুলো একটু আমি তোমাদের কাছে উত্তর জানতে চাই, কুইক লিখবে আমাকে। আমি আমি তোমাদের মতো করে লিখছি, চিন্তা করছি, দেখো বলে যাচ্ছি, শি পুট হার হ্যান্ড অন মাই হ্যান্ড, দেখো তো সে তার হাতে আমার হাতের উপর রাখছিল, আমরা পুট দেখে বুঝতে পারছি পুট ভার্ব দুইটা তিনটা ফর্মে কিন্তু পুট, পুট ভার্ব তিন ফর্মে কিন্তু পুট, পুট ভার্ব তিন ফর্মে কিন্তু পুট, পাস্ট টাইম টেন্সে আছে, তারপর আমরা ডিড লিখবো, কি লিখবো আমরা, ডিড। উত্তর হবে এখানে ডিডেন্ট, ডিডেন্ট ডিডেন্ট শি, উত্তর কি হবে, ডিডেন্ট শি, ডিডেন্ট শি। এগ্রি করো আমার সাথে, ডিডেন্ট শি, এক নম্বর উত্তর হবে ডিডেন্ট শি, এক নম্বরে ডিডেন্ট শি। দুই নম্বরে শি রিডস আ বুক, দেখো রিডস, ডাজেন্ট শি, রেখে হবে ডাজেন্ট শি, ডাজেন্ট শি। এবার এখানে একটু আমার কথা তোমরা অ্যাটেনশন দিয়ে এখানে ভেজাল করে দেবা, যদি ফলো করে না বলছো, হিজ রিডিং, হিজ রিডিং মানে এই হি অ্যাপোস্ট্রফি এস মানে হি ইজ রিডিং, কেমন বলছি, ভার্বের সাথে আইএনজি আছে, তার মানে আমরা লিখবো ইজ এন্ড হি। হিজ ফিনিশড, হিজ ফিনিশড, এই হি অ্যাপোস্ট্রফি এস আমরা বুঝতে পারছি হি হ্যাজ ফিনিশড, ভার্বের তিন রকম দেখছি, তার মানে হি হ্যাজ ফিনিশড, তো হবে কি, হ্যাজেন্ট হি। হি ডু, দেখো হি অ্যাপোস্ট্রফি ডি, তারপর ডু আছে, ভার্বের বেস ফর্ম আছে, তার মানে এখানে হি উড ডু, কি হি উড ডু। দেন হিট কমপ্লিটেড, হিট কমপ্লিটেড, ভারতীয় ফর্ম আছে, ফলে বুঝতে পারছি হি অ্যাপোস্ট্রফি ডি মানে হি হ্যাড কমপ্লিটেড। ক্লিয়ার, ফলে প্রথমটাতে আমরা কি লিখতে পারি ভাইয়া, ইজ লিখতে পারি, ইজ হতে পারে সেটা, ইজ প্রথমটাতে ইজ হতে পারে, ওয়াজ হতে পারে, ইজ হতে পারে, ওয়াজও হতে পারে। তাহলে হিজ রিডিং মানে হি ইজ রিডিং হতে পারে, হি ওয়াজ রিডিং হতে পারে। হিজ ফিনিশড এখানে কি হতে পারে, হি হ্যাজ ফিনিশড। কেমন, হি ডু, এটা হি উড ডু, ডু দেখে বুঝতে পারছি। হি কমপ্লিটেড মানে কি, হি হ্যাড কমপ্লিটেড। ক্লিয়ার কি, এই শর্ট ফর্ম গুলো নিয়ে কি কাজ বুঝতে পারছি কি আমরা, মানে শর্ট ফর্মের পরবর্তী যে ভার্বটা আছে ওই ভার্বটা দেখে বুঝতে পারবো এই অ্যাপোস্ট্রফি এস দ্বারা কি বোঝায়, অ্যাপোস্ট্রফি ডি দ্বারা কি বোঝায়, অ্যাপোস্ট্রফি এস দ্বারা কি বোঝায়, অ্যাপোস্ট্রফি ডি দ্বারা কি বোঝায়।
আমরা জানি এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আমাদের এসএসসি লেভেলের প্রশ্ন নিশ্চিত থাকতো লেটস থাকলে সে লুই, লেটস থাকলে কি লিখবা, সে লুই লিখা আছে, রিডিং করবা, কোশ্চেনটা করবা, উত্তর লিখা আছে তোমাদের জন্য। নির্দি কয়েকটা পয়েন্ট আছে পরীক্ষা খুব রেয়ার আসে, তারপর আমি এটা নিচের গুলো হলো রুল, উপরের গুলো কোশ্চেন, সমাধান করবা। একটা কোশ্চেন দিয়ে রেখেছি, উত্তর আছে, রিডিং করবা। ক্লিয়ার? ইউজ টু পরীক্ষা একবারে দেখা যায় না, তারপর আমি দেখে দেখে দিয়েছি, রুল আছে, কোশ্চেন করবা, এটা দিয়ে কি কি প্রশ্ন আসে সেটা একটু দেখবা। ডান। এরপর প্র্যাকটিস ক্লাস করলে দেখবা ইনশাল্লাহ। আমরা আজকে যে তিনটা টপিক পড়াশোনা করলাম, কি কি জানো? সেন্টেন্স, কানেক্টর, ট্যাগ কোশ্চেন, একেবারে পানির মতো ক্লিয়ার। তবে আমার মনের প্রত্যাশা, আমি চাই তোমরা কেউ তিন টপিকের কোনো টপিক এড়ায় যায় না প্লিজ, একেবারে সোজা জানি ভাইয়া 50 আমাকে যেন কারো পা কাটা না যায়।